বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিজ্ঞান কলেজের পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা প্রসঙ্গ কাঠামো কি এবং গতির বর্ণনা। গত ক্লাসে আমরা মূলত প্রসঙ্গ কাঠামো কি আর একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসটা সম্পূর্ণ করতে পারি নাই। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। আজকে আমরা দেখব জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে গত ক্লাসের বিষয়টা একটু করে বলি। প্রসঙ্গ কাঠামো আমরা বলছি যার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, বা যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। একমাত্রিক, যেখানে শুধু একটি মাত্র অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়, যেমন এক্স অক্ষ। দ্বিমাত্রিক মানে কি, যেখানে দুটি অক্ষ থেকে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হবে, যেখানে থাকবে এক্স এবং ওয়াই অক্ষ। এটা সবসময় এক্স এবং ওয়াই অক্ষ হতে হবে এরকম কথা নয়, এক্স এবং জেড অক্ষ হতে পারে। অর্থাৎ দুটি অক্ষ হলেই এবং দুটি অক্ষের মাধ্যমে যদি কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তবে তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়। ত্রিমাত্রিক মানে যেখানে এক্স ওয়াই জেড তিনটি অক্ষই থাকবে, তিনটি অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তবে তাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়। একইভাবে গতিও আছে, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতি কি? একটি অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তুর গতি যদি পরিমাপ করি তবে তাকে একমাত্রিক। দুটি অক্ষের সাপেক্ষে যদি আমি কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় গতি নির্ণয় করি তাকে দ্বিমাত্রিক, এবং তিনটি অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর গতি নির্ণয় করি তবে তাকে বলা হয় ত্রিমাত্রিক গতি। যেমন পাখির উড়ার গতি, তা এটা হবে ত্রিমাত্রিক গতি। টিকটিকির চলার গতি, এটা হবে দ্বিমাত্রিক গতি। মার্বেলের গতি, এটা হবে একমাত্রিক গতি। যাই হোক, এগুলো গত ক্লাসের বিষয়। আজকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব। জড় প্রসঙ্গ কাঠামো হলো সেই প্রসঙ্গ কাঠামো যার মধ্যে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। অর্থাৎ নিউটনের সূত্রসমূহ আমরা যদি স্বাভাবিক অবস্থায় পরিমাপ করি এবং কোনো গতিশীল অবস্থা থেকে পরিমাপ করি, সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হয় না, তবে সেই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। তাহলে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, তাহলে এখানে এই একটি অক্ষ এবং এখানে আরেকটি অক্ষ দেখছি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। আমাদেরকে যদি জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে সরাসরি চলে আসে তখন আমাদেরকে এই অংশটুকু লিখতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা পরম গতি ও পরম স্থিতি। পরম কি? তাহলে সম্পূর্ণ স্থির জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সম্পূর্ণ স্থির জড় কাঠামোর সাপেক্ষে স্থির বস্তুর অবস্থানের পরিবর্তনকে, তাহলে সম্পূর্ণ স্থির একটি জড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি একটি স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয়, স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয় তবে তাকে পরিবর্তন বস্তুর সময়ের সাথে অবস্থার পরিবর্তন হয়, তবে সেই ক্ষেত্রে পরিবর্তনকে তাকে পরম গতি বলা হয়। পরম গতি, পরম গতি। কিন্তু বাস্তবে পরম গতি অসম্ভব, বাস্তবে পরম গতি অসম্ভব, কারণ এই বিশ্বে সম্পূর্ণ স্থির জড় কাঠামো পাওয়া অসম্ভব। কারণ হচ্ছে পৃথিবী নিজেও গতিশীল। তাহলে এখানে কি বললো, যে কোনো জড় কাঠামোকে পৃথিবীর উপর স্থির ধারণা করা হয়, কিন্তু পৃথিবী নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে গতিশীল, সুতরাং পরম গতি বাস্তব ক্ষেত্রে অসম্ভব। তাহলে পরম জিনিসটা হচ্ছে কি সম্পূর্ণ স্থির হতে হবে, সম্পূর্ণ স্থির হতে হবে, তাকে বলা হয় পরম। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়, সুতরাং পরম গতি বাস্তব ক্ষেত্রে অসম্ভব। অতএব গতি বলতে আপেক্ষিক গতিকে
আমরা বুঝি। আসলে আমরা যা দেখি তা সবই আপেক্ষিক। পরম বলতে কোনো কিছুই নেই। পরম বলতে তাকে বোঝাবে যা সম্পূর্ণরূপে স্থির থাকবে। তাহলে আপেক্ষিক গতি কোন জড় কাঠামোর সাপেক্ষে যখন কোন বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে, কোন জড় কাঠামোর সাপেক্ষে যখন কোন বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে, তখন বস্তুর ওই গতিকে আপেক্ষিক গতি বলে। উদাহরণ হচ্ছে কি, চলন্ত ট্রেনে একজন যাত্রীর কাছে ট্রেনের দরজা জানালা স্থির, কিন্তু ট্রেনের বাইরের একজন লোক ট্রেনের যাত্রী সহ সবকিছু গতিশীল দেখতে পায়। এটা হচ্ছে কি আপেক্ষিক গতি। মানে তুমি যদি ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হও বা চট্টগ্রাম থেকে ঢাকা যাও, তাহলে সেক্ষেত্রে ট্রেনের সবকিছু তোমার কাছে স্থির মনে হবে, কিন্তু ট্রেনের বাইরের একজনের কাছে তোমার সবকিছু কি মনে হবে? গতিশীল। এটি হচ্ছে কি আপেক্ষিক গতি। তাহলে গতি বিষয়ক কতগুলো রাশি আমরা এখন দেখব। প্রথমে আসি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তোমরা অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, তোমরা ভেক্টর সেটা দেখেছো। তাহলে দেখো কি বলছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকেই অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে ব্যাখ্যা, একমাত্রিক গতির ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে ধনাত্মক x অক্ষ বরাবর x দূরত্বে কোনো বিন্দু অবস্থিত হলে তার অবস্থান ভেক্টর হবে আর ইকুয়াল টু xi, যদি একটি অক্ষ বরাবর হয়। আর যদি দুটি অক্ষ বরাবর হয় তাহলে এটা হচ্ছে একক ভেক্টর, তোমরা এটা দেখেছো। তাহলে xi এটা হবে yj দুটি অক্ষ হলে, আর তিনটি অক্ষ হলে zk হবে। তাহলে অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে কি, কোন যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু থেকে কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তবে তাকে বলা হবে অবস্থান ভেক্টর। এরপর আসি সরণ। তাহলে সরণ মানে কি? সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে কোন একটি বস্তুর অবস্থার পরিবর্তন। নির্দিষ্ট দিকে কোন একটি বস্তুর অবস্থার পরিবর্তন। সরণ একটি ভেক্টর রাশি, তাই অবশ্যই আমাদেরকে সরণ বলার আগে নির্দিষ্ট দিক বলতে হবে। তাহলে কোনো বস্তুর অবস্থান ভেক্টর যদি ভেক্টর বলে থাকি, তাও আমাদের হবে, অথবা ভেক্টর না বললে তাকে নির্দিষ্ট দিক বলতে হবে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। তাহলে x অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে সরণের মান হবে del x equal to xf minus xi, অর্থাৎ শুরুতে বস্তুটি ছিল xi ইনিশিয়াল অবস্থান, সেটা কিছুদূর তার অবস্থার পরিবর্তন করে একটা নির্দিষ্ট বিন্দু গেছে, সেই বিন্দুটাকে বলতে হবে xf, মানে ফাইনাল অবস্থান। তাহলে পরিবর্তনটা কতটুকু হলো? del x equal to xf minus xi। আচ্ছা, বেগ। বেগ নরমালি কাকে বলেছে আমরা জানতাম, আসলে আমরা এখন থেকে জানবো তাৎক্ষণিক বেগ। আমাদেরকে এখন থেকে এভাবে কথা বলতে হবে, এই এই সংজ্ঞাগুলো আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি বললাম, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, খুব কম সময় হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, তাহলে বিষয়টা কিরকম? যেমন ডেল্টা টি সময়, ডেল্টা টি মানে হচ্ছে সময়ের ব্যবধান। সময় ব্যবধানে কোনো বস্তুর সরণ যদি ডেলার হয়, মানে ঠিক এই মুহূর্তে যাত্রা শুরু করেছে, এখন যদি সময় টি ইকুয়াল টু 0 হয়, তাহলে 5 সেকেন্ড পর তার অবস্থা কোথায় হবে? মনে করো সে 5 মিটার দূরে চলে গেছে, 6 মিটার দূরে চলে গেছে, 10 মিটার দূরে চলে গেছে। তাহলে সময়ের ব্যবধান কি? শুরুতে শুরুতে সময় ছিল 0, অর্থাৎ আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছি, স্টপ ওয়াচ সময়টা 0 ছিল। সে বস্তুটা 5 সেকেন্ড পরে মনে করো সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, 5 সেকেন্ড পরে। তাহলে সময়ের ব্যবধান কত? 5 মাইনাস 0। 0 থেকে শুরু করেছি, 5 সেকেন্ড পর্যন্ত আমরা দূরত্ব অতিক্রম করেছি, তাহলে সময়ের ব্যবধান হচ্ছে কি 5 মাইনাস 0 অর্থাৎ 5। আর সরণ হচ্ছে কত? ডেলার। তাহলে ব্যাক ভি ইকুয়াল টু লিমিট ডেলার ডেল্টা টি টেন্ডস টু 0। লিমিট দিয়ে আমরা তাৎক্ষণিক অবস্থানটাকে প্রকাশ করি। ডেল্টা টেন্ডস টু 0, এটা তীর চিহ্ন দিয়ে বোঝায় টেন্ডস টু, অর্থাৎ সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, এটা দিয়ে বোঝায়। তাহলে আমরা কিভাবে, এটা হচ্ছে কি গাণিতিক রূপ। তাহলে এটাকে আমরা ঠিক এভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি, সেটা হলো ভি ইকুয়াল টু dr ডিভাইড বাই dt, অর্থাৎ লিমিট ডেলার ডিভাইড বাই ডেল্টা টি টেন্ডস টু 0, এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু dr ডিভাইড বাই dt। এটাকে মানে অন্তরীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। dr মানে ক্ষুদ্র দূরত্ব,
বা ক্ষুদ্র সরণ, ডিটি মানে ক্ষুদ্র সময়। অর্থাৎ সময় সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টরের অন্তরককে বলা হয় বেগ। তাহলে এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে বেগ হবে ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইড বাই ডিটি, ওয়াই অক্ষ বরাবর হবে ডি ওয়াই ডিভাইড বাই ডিটি, জেড অক্ষ বরাবর হবে ডিজেড ডিভাইড বাই ডিটি। ওকে ফাইন। আমরা এবার আসি ত্বরণ। তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে এই কথাটা উল্লেখ করতে হবে। ইন্টারমিডিয়েটে আমরা সবাই এখন এখান থেকে শুরু করব, মানে এই শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে। ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। তাহলে সরণের পরিবর্তনের হারকে যেমন বেগ বলে, আর বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। আচ্ছা, তাহলে ডেল্টা টি সময় ব্যবধানে কোনো বস্তুর বেগের পরিবর্তন ডেল বি হলে ত্বরণ হবে একে আমরা অ্যাক্সেলারেশন ত্বরণ ইকুয়াল টু লিমিট ডেল বি ডিভাইড বাই ডেল টি, ডেল্টা টি টেন্ডস টু 0, একে আমরা লিখতে পারি ডিবি ডিভাইড বাই ডিভি ডিভাইড বাই ডিটি। আর এক্স অক্ষ বরাবর হলে ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইড বাই ডিটি। আচ্ছা, বেগ এখানে বলা হচ্ছে কি ইকুয়াল টু ডিভি ডিভাইড বাই ডিটি। আমরা ভি এর মান এখানে যদি বসাই, তাহলে এখানে ডিটি আছে, ভি এর মানটা বসালাম ডিএক্স বাই ডিটি, তাহলে ডি দিয়ে ডি কে গুণ করলে হয় ডি স্কয়ার, এক্স এল এক্স বসিয়েছি, ডিটি আর ডিটি গুণ করলে ডিটি স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ডিটি এখানে ডি স্কয়ার টি স্কয়ার হবে না, ডিটি এটা এক শব্দ, ডিটি ডিটি এটা এক শব্দ। আর ডি এবং এক্স এখানে এখানে ইয়াটা হলো গাণিতিক রূপটা হলো ডি ডিভাইড বাই ডিটি, ডি ডিভাইড বাই ডিটি, এটা পুরোটা একটা জিনিস। ঠিক আছে, এটার সাপেক্ষে আমরা এক্স কে বা ভি কে আমরা কি করতেছিলাম, ডিফারেন্সিয়েশন করছিলাম। ডি ডিভাইড বাই ডিটি কে তোমরা ম্যাথের মধ্যে দেখবা, ডি ডিভাইড বাই ডিটি দিয়ে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করছিলাম, আমরা ভি এর মানটা এখানে বসালাম ডিএক্স ডিভাইড বাই ডিটি, ডি দিয়ে ডি কে গুণ করলে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। তাহলে সিদ্ধান্তটা কি? অবস্থানকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ। এই যে আমরা এখানে দেখেছিলাম, এই যে ভি ইকুয়াল টু আমরা এক্স কে অন্তরীকরণ করেছিলাম ডি ডিভাইড বাই ডিটি, এখানে ছিল এক্স, এটাকে পড়তে হয় ভাবে ভি ইকুয়াল টু ডি ডিটি অফ এক্স, ডি ডিটি অফ এক্স, এক্স কে ডি ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। আবার তাহলে ব্যাক পাওয়া গেল, আবার ব্যাক কে আবার অন্তরীকরণ করব, এই যে ব্যাক কে আবার অন্তরীকরণ ডি ডিটি অফ ভি, আর ভি এর মান হচ্ছে ডিএক্স বাই ডিটি, তাহলে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। ওকে, তাহলে আজকে আজকে আমরা এতটুকু পর্যন্ত বললাম। আমরা একটু আগামী ক্লাস থেকে ত্বরণের যে গ্রাফগুলো আছে ওগুলো দেখবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।